ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট অথবা মডিফিকেশন অফ গ্যাস ইকুয়েশন। মডিফিকেশন অফ গ্যাস ইকুয়েশন, যেটাকে আমরা পিবি ইকুয়াল টু এনআরটি বা আরটি জানি। হ্যাঁ, অথবা যেটা অবলিক আমরা লিখতে পারি ভ্যান ডার ওয়াল ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। একটু মনোযোগ দিয়ে শুনে, যার মধ্যে দু একটা কথা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে ইকুয়েশনটা কিভাবে আসছে, মানে কেন পরিবর্তন করতে হবে এই ইকুয়েশনটাকে। এই ইকুয়েশনটা যখন প্রতিপাদন করা হয়, পিবি ইকুয়াল টু আরটি যখন প্রতিপাদন করা হয়, ডেরিভেশন করা হয়, তখন এটার মধ্যে বলা হয়েছে যে একটা কন্টেনারে যে গ্যাস মলিকুল গুলো থাকে, এই গ্যাস মলিকুল গুলোর আয়তন, এই গ্যাস মলিকুল গুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনা অতি নগণ্য। তোমরা নিশ্চয়ই এই পোস্টুলেটটা পড়ে আসছো, তাই না? কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে তোমরা এই ধরনের একটা কথা পড়ে আসছো যে যে গ্যাসের মলিকুলগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনা অতি নগণ্য বা উপেক্ষণীয়, নেগলিজিবল। এই একটা টার্ম পড়ে আসছো। আরেকটা টার্ম পড়ে আসছো যে এই গ্যাস মলিকুলগুলো একটা আরেকটার সাথে ইলাস্টিক কলিশনে লিপ্ত হয়, এদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এটার মধ্যে একটা কথা ছিল যে তাদের মধ্যে কোনো ধরনের অ্যাট্রাকশন বা রিপালশন নাই, এবং ওদের আয়তন, গ্যাস মলিকুলগুলোর আয়তন অত্যন্ত নগণ্য। এই যে দুইটা কথা বলছে, এই দুই কথা বলে এপিপি ইকুয়াল টু আরটি এটার মধ্যে প্রতিপাদন করে। এখন এই গ্যাসের এই যে আয়তনের কথা বলছে, এই আয়তন বি যেহেতু এটার মধ্যে রিলেটেড আয়তন একটা আছে, তার মানে হচ্ছে এই যে আয়তনটা ধরছে এই আয়তন, অর্থাৎ সহজ কথা যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস কাদেরকে বলে? যারা পিবি ইকুয়াল টু এনআরটি বা পিবি ইকুয়াল টু আরটি সূত্রটা মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। কিন্তু বাস্তব গ্যাস যারা, তারা পিবি ইকুয়াল টু আরটি এই সূত্রটা মেনে চলে না। কেন চলে না? কারণটা হচ্ছে যেটা বললাম, যে আদর্শ গ্যাসে ওরা বলছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর মধ্যে বলছে যে গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনা অতি নগণ্য, এবং গ্যাসের মলিকুলগুলোর মধ্যে কোনো ধরনের ইন্টারাকশন নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি গ্যাসের টেম্পারেচার যদি তুমি হ্রাস করো একটা সার্টেন প্রেসারে, এই গ্যাস কিন্তু তোমার তরলে পরিণত হয়, তাই না? জি স্যার। তো তরলে যদি পরিণত হয়, তো তরল তো একটা নির্দিষ্ট আয়তন দখল করে। জি স্যার। তো তরল যদি একটা নির্দিষ্ট আয়তন দখল করে, তাহলে আমরা যে বলছি গ্যাসের মলিকুলগুলোর কোনো আয়তন নাই, নগণ্য, এই কথাটা আসলে ঠিক না। জি স্যার। তাই না? এই এই কারেকশনটা করে হচ্ছে ভ্যান ডার ওয়ালস, এই একটা কারেকশন যে না, গ্যাসের আয়তন নগণ্য হলো, কম হলো, এটাকে বাদ দেওয়ার মতো না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে একই কথা যে বলছে তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই, অর্থাৎ তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই। আকর্ষণ বিকর্ষণ যদি না থাকে, তোমরা জানো যে গ্যাস মলিকুল গুলোর মধ্যে আকর্ষণ বল অনেক কম, কারণ এই কারণে একটা আরেকটা থেকে দূরে থাকে। যখন মলিকুল গুলো লিকুইফাইড হয়, অর্থাৎ গ্যাসে তরলে পরিণত হয়, তাহলে তাদের মধ্যে কি আকর্ষণ থাকে না? আর আকর্ষণ যদি না থাকতো তাহলে কি তারা লিকুইফাইড হতো?
তরলে পরিণত হতো না স্যার। না। আবার তরলকে আমরা কঠিনে পরিণত করি, তার মানে তার মধ্যে আকর্ষণ বল আরো বাড়ে। তার মানে হচ্ছে এই যে বললো তাদের মধ্যে যে আকর্ষণ বল নাই, এ কথাটাও ভুল, তাই না? জি জি স্যার। হুম। তার মানে হচ্ছে এই দুইটা সংশোধনী করেন। এক হচ্ছে যে এই যে আমরা বলছি তার যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নাই, এ কথাটা ঠিক নয়। তারপর হচ্ছে যে তাদের সাইজ যে অতি নগণ্য, সে কথাটা ঠিক নয়। তাদেরও একটা ফাইনাইট সাইজ আছে, একটা তাদের বা ফাইনাইট সাইজ মানে তারা একটা নির্দিষ্ট আয়তন দখল করে রাখে। আইডিয়াল গ্যাস আমরা তাহলে এটার মধ্যে লিখি কেন, মডিফিকেশনটা কেন দরকার? হ্যাঁ, রিজন অফ মডিফিকেশন, তাই তো? রিজন বা রিজনস অফ মডিফিকেশন। রিজন অফ মডিফিকেশনটা কি, বা আইডিয়াল গ্যাস কি? আইডিয়াল গ্যাস হচ্ছে যারা পিপি ইকুয়াল টু আরটি সূত্র মেনে চলে আর যারা মেনে চলে না। অ্যাকর্ডিং, আচ্ছা তোমরা এটা লেখেনি, এটা দেখেনি, এটা তোমরা তো বললামই যে কাইনেটিক থিওরি অনুযায়ী এই কথাগুলো বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে না, তাদের একটা নির্দিষ্ট আয়তন আছে এবং তারা একটা নির্দিষ্ট জায়গা দখল করে রাখে এবং তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স থাকে। এই কারণে ভ্যান ডার ওয়ালস এগুলোর কারেকশনের দরকার হয়। তো প্রথম যে কারেকশনটা সেটা হচ্ছে ফার্স্ট কারেকশন। কি বলা যায়, অ্যাকর্ডিং টু, এখানে অ্যাকর্ডিং টু কাইনেটিক theory of gases, the volume of the gases is negligible in comparison with volume of container, and there is no attraction there is no attraction between molecules. এই ছিল তার কথা। বাট in real gas do not obey the above statement or PV equal to RT relation, because of their mutual attraction and their
finite size. That's why it is needed to modify the equation of perfect অথবা ideal gas equation, যেটাকে আমরা Pv equal to RT বলছি। দেখো এই কথাটা বোঝা গেল কিনা? হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ স্যার আর একবার একটু বলেন স্যার। সেটা তো বললাম যে আইডিয়াল গ্যাস, যে according to the kinetic theory of gases, the volume of the gas is negligible in comparison with the volume of the container, and there is no attraction between molecules. But in real gases do not obey the above statement, or the P equal to RT, যেটা হচ্ছে kinetic theory of gases উপর বেস করে তৈরি relation, because of their mutual attraction and their finite size. তাদের মধ্যে যে finite size আছে এসব সাইজের কারণে, এবং মিউচুয়াল অ্যাট্রাকশন যে আছে। That's why it is needed to modify the equation of perfect or ideal gas equation, as Pv equal to A2, আর এই মডিফিকেশনটা করে হচ্ছে ভ্যান ডার ওয়ালস। modification is done by Van der Waals. হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস কি করে? কারেকশন প্রেসার। প্রেসারটা কেন আসলো? কারণ হচ্ছে যে পি। দেখো যে এই যার মধ্যে একটা মলিকুল আছে, এটা একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে এই মাঝখানে একটা মলিকুল আছে। এখন এই যে ভ্যান ডার ওয়ালস যে মডিফিকেশনটা করে, সেই মডিফিকেশনটা কিসের উপর বেস করে? মডিফিকেশনটা করে হচ্ছে যে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আছে। এখন একটা মলিকুল আছে এই জায়গায়, আর একটা মলিকুল আছে এই জায়গায়। এই মলিকুলের চারিদিকে আরো অনেক মলিকুল আছে। এখন এই মলিকুলটার উপর এদিকে যে মলিকুলটা থাকবে সে তাকে এদিকে আকর্ষণ করবে, এদিকে যে মলিকুলটা থাকবে সেদিকে আকর্ষণ করবে, এদিকে যে মলিকুলটা থাকবে এদিকে আকর্ষণ করবে, এদিকে যে মলিকুলটা থাকবে সে আকর্ষণ করবে, এদিকে যে মলিকুলটা থাকবে সে এদিকে আছে। অর্থাৎ তার চারিদিকে যে মলিকুলগুলো থাকবে সেই মলিকুলগুলো তাকে চারিদিকে আকর্ষিত করবে। কিন্তু এই আকর্ষণ বলটা সবগুলো মলিকুলের জন্য তার উপর সমান, বাট বিপরীত দিকে। এইদিকে যে পরিমাণ বলে আকর্ষণ করবে এও সম পরিমাণ বলে আকর্ষণ করবে, এইদিকে যে পরিমাণ বলে আকর্ষণ করবে এদিকেও আরেকটা সম পরিমাণ বলে আকর্ষণ করবে, এইদিকে যে বলে আকর্ষণ করবে এদিকে সম পরিমাণ আরেকটা বলে আকর্ষণ করবে। আলটিমেটলি তার উপর যে নেট ফোর্স, সেই নেট ফোর্সটা শূন্য হবে, তাই না? জি স্যার। ওকে, এখন এই মলিকুলের ক্ষেত্রে আসো, যেগুলো হচ্ছে বাউন্ডারিতে আছে, অর্থাৎ ওয়ালের কাছাকাছি আছে। এই মলিকুলের ক্ষেত্রে এইদিকে যে মলিকুল আছে তাকে এদিকে টানবে, এদিকের মলিকুল আছে এদিকে টানবে, এদিকের মলিকুল এদিকে টানবে, এদিকের মলিকুল এদিকে টানবে, এদিকের মলিকুল এদিকে টানবে। কিন্তু এদিকে তো কোনো মলিকুল নাই, তো এদিকে যদি কোনো মলিকুল না থাকে তাহলে এদিকে তার ফোর্সটা কম না? জি স্যার। এদিকে তার মানে হচ্ছে মলিকুলটার, তার মানে এইদিকে একটা নেট একটা ফোর্স তার কাজ করবে, সবসময় নেট একটা ফোর্স এদিকে কাজ করবে। এখন আমরা যে প্রেসার বের করছি, এই প্রেসারে বলছি কি যে এদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বল বা বিকর্ষণ বল নাই। অর্থাৎ এ কি করবে, এই মলিকুল এসে সরাসরি এই ওয়ালের মধ্যে আঘাত করবে, অর্থাৎ এই ওয়ালের উপর প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার দিবে। সেই প্রেসারটাকে আমরা বলছি পি। কিন্তু আসলে কি সে পি পরিমাণ প্রেসার এই জায়গার মধ্যে দিতে পারতেছে? কারণ তার ভেলোসিটি তো এই জায়গার মধ্যে তার ভেলোসিটি কমাই দিচ্ছে, কারণ এদিকে তার বিপরীত দিকে তার ফোর্স কাজ করে। তো বিপরীত দিকে যদি তার ফোর্স কাজ করবে তাহলে তার ভেলোসিটি কমবে, ভেলোসিটি কমলে তার মোমেন্টাম কমবে, মোমেন্টাম করলে তার প্রেসার কমবে।
তার মানে যে আলটিমেটলি যে আমরা টোটাল প্রেসার পি বলছি সে পি পরিমাণ প্রেসার এর মধ্যে অ্যাকচুয়ালি না। এর মধ্যে এই যে তার যে এই অ্যাট্রাকশনের কারণে অন্য মলিকুলগুলো দ্বারা সে আকর্ষিত হওয়ার কারণে তার যে ভেলোসিটির একটা পরিবর্তন হবে, মোমেন্টামের যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের কারণে যে প্রেসারের একটা পরিবর্তন হচ্ছে, সেই জিনিসটা এর মধ্যে কাউন্ট করা হচ্ছে না। সেটা কাউন্ট করার জন্যই এই ভদ্রলোক ভ্যান ডার ওয়ালস এই কারেকশনটা করে, নাম ধরছে প্রেসার কারেকশন। তো প্রেসার কারেকশন দি corrected pressure depends on and corrected pressure টা depends on কিসের উপর ডিপেন্ড করবে? এই জায়গার মধ্যে মলিকুলের সংখ্যা যদি বেশি হয়, ডেনসিটি অফ মলিকুলের সংখ্যা যদি বেশি হয়, তাহলে প্রেসার এই জায়গার মধ্যে তারতম্য ঘটবে। তাহলে আমরা লিখতে পারি এক হচ্ছে নাম্বার অফ molecules strikes a unit area per unit time on the wall of the container. দুই, স্যার লাস্টের টুকু লেখাটা দেখতে পাইনি। স্যার লাস্টের লেখাটা দেখতে পাইনি। আচ্ছা সেটা বলছি যে এই যে কারেক্টেড প্রেসারটা এটা নির্ভর করবে যে প্রতি একক আয়তনে কি পরিমাণ মলিকুল একক ক্ষেত্রফলের উপর একক সময়ে হিট করবে, সে কথাটা লিখছি যার মধ্যে। দুই হচ্ছে যে এই মলিকুলগুলো এই মলিকুলটাকে এই ইনওয়ার্ড অর্থাৎ ভিতরের দিকে কি পরিমাণ বলে আকর্ষণ করবে সেটার উপরও নির্ভর করবে। তারপরে দুই নম্বর হচ্ছে resultant inward pull of cohesion force তো বুঝো তাই না, on each of the striking molecules. তো এই প্রত্যেকটা ফ্যাক্টর, each of these factors is proportional to the density. That means corrected pressure PC না PC দেওয়া যাবে না, কারেক্টেড প্রেসার আমরা কি এটাকে PCP কারেক্টেড প্রেসার দিলাম, ইকুয়াল হচ্ছে সমানুপাতিক হচ্ছে ডেনসিটি যত বেশি হবে ডেনসিটি স্কয়ার, আবার ডেনসিটি হচ্ছে ভলিউমের সাথে রিলেটেড, এলো ভলিউমটা হচ্ছে ভি, তারপরে ভি স্কয়ার। এই জায়গা থেকে আমরা লিখতে পারি পিসিপি ইকুয়াল হচ্ছে এই যে আমাদের একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা হচ্ছে এ, আর এই যার মধ্যে হচ্ছে ভলিউমের উপর ভি স্কয়ার। এই যার মধ্যে here A is a constant and V is the volume of gas. তার মানে হচ্ছে কারেক্টেড প্রেসার অ্যাকচুয়াল প্রেসার P ইকুয়াল হচ্ছে P P প্লাস প্লাস A বাই ভি স্কয়ার হবে না এটা? ও আচ্ছা, PC ইকুয়াল হচ্ছে P
আমরা প্লাস যে প্রেসারটা পাচ্ছি, আমরা যে প্রেসারটা মেপে পাচ্ছি সেটা প্লাস পিসিপি ইকুয়াল হচ্ছে এ বাই বি স্কয়ার। দেখো এই লাইনটা বোঝা গেল কিনা? এই যে প্রেসারটা, এই প্রেসারটা হচ্ছে আমরা যে এই প্রেসারটা হচ্ছে যে প্রেসারটা হচ্ছে ওয়ালের মধ্যে আমরা পাই, কিন্তু এই প্রেসারটা কিন্তু আমরা কাউন্ট করতে পারতেছি না, কারণ এই প্রেসারটা রিলিজ হয়ে যাচ্ছে কার দ্বারা? এই প্রেসারটা মিনিমাইজ হয়ে যাচ্ছে হচ্ছে ওই যে তার ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের কারণে এই প্রেসারটা কিন্তু মিনিমাইজ হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেল কিনা? স্যার মেইনলি হচ্ছে পি যে মেইন প্রেসারটা স্যার দেওয়া আছে এটা ওয়ালের প্রেসারের সাথে অ্যাটাচড হয়ে যাবে, এটা মিনিমাইজ বলতেছেন স্যার আপনি? এই প্রেসারটা হচ্ছে, মনে করো এই প্রেসারটা হচ্ছে ওয়ালে এসে, এই প্রেসারটা হচ্ছে ওয়ালে এসে মলিকুলগুলো দিচ্ছে, হ্যাঁ, কিন্তু মলিকুলগুলোর প্রেসার কিন্তু এটা না, মলিকুলার প্রেসার কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে ওই যে তার অ্যাট্রাকশন ফোর্সের কারণে এই পরিমাণ প্রেসার তার কিন্তু কমাই দিচ্ছে। জি স্যার। তো এই পরিমাণ প্রেসার যদি কমাই দেয় তাহলে আমি পাচ্ছি এতটুকু, তো কমে গেছে এতটুকু, তাহলে তার টোটাল প্রেসারটা কত হবে? যেটা পাচ্ছি আর যেটা কমে গেছে দুটো যোগ করলে আমি টোটাল প্রেসারটা পাবো না? জি স্যার। তাহলে এই টোটাল এই যেটা কমে গেছে সেই প্রেসারটা হচ্ছে এটা। এখন আমরা এটাকে যোগ করে দিলে এই টোটাল আমি প্রেসারটা এখন এই জায়গার মধ্যে পাইলাম। তাহলে পরেরটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে এই জায়গার মধ্যে কারেকশন ফর ভলিউম, কারেকশন প্রেসার বা কারেকশন ফর প্রেসার, এটার মধ্যে কারেকশন ফর প্রেসার আর কারেকশন ফর ভলিউম। এখন দেখো যে তাদের একটা ফাইনাইট সাইজ আছে, যেটা আমরা বললাম যে তার সাইজটাকে শূন্য বলা যাবে না। তাহলে এদের মধ্যে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে এই পাত্রটার ভলিউম হচ্ছে আমরা ভি ধরলাম। এখন এই জায়গার মধ্যে যদি আমি প্রথম একটা মলিকুল দিই তাহলে এই মলিকুলটা বিচরণ করার জন্য তার কতটুকু জায়গা আছে, ফাঁকা জায়গা? পাত্রের ক্ষেত্রফলের সমান স্যার। তাহলে পুরোটাই সে মুভ করতে পারবে, তাই তো? জি স্যার। আমি যদি তাকে আরেকটা যদি দেই কতটুকু সে জায়গা সে মুভ করতে পারবে, তার জন্য ফ্রি আছে কতটুকু? স্যার অপর গ্যাস কণার আয়তনটুকু বাদে সবটুকু তো ফ্রি। এটার আয়তনটা বাদে বাকিটা হচ্ছে তার জন্য ফ্রি নাকি? জি স্যার। আর যদি তিন নাম্বারটা দেই, তাহলে অপর দুইটি গ্যাস কণার আয়তনের থেকে বাকি সবটুকু ফ্রি। না, কথা আছে, কথা আছে। এখন মনে করো এই দুইটা মলিকুল যদি এক জায়গায় থাকে, এই এক জায়গার মধ্যে আছে, এখন এই যে আরেকটা মলিকুল যদি আমি এই জায়গার মধ্যে দেই, এই জায়গার মধ্যে সেই মলিকুলটা আসলো, তাহলে তুমি যে বললা এই দুইটার আয়তন বাদ দিলেই যে আয়তনটা থাকবে সেই আয়তনটা তৃতীয় মলিকুল যেতে পারবে। দেখো এই দুইটার এই তিনটা অ্যাটমের মাঝখানে ফাঁকা জায়গা যে আছে, এই ফাঁকা জায়গায় কি সে ঢুকতে পারবে? আমি আর একটু বড় করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একটা দিলাম, এই একটা দিলাম, আর এই যার মধ্যে একটা দিলাম, মানে এই দিলাম, তাহলে এই যে এই তিনটার মাঝখানে কি ফাঁকা জায়গা থাকবে না? জি স্যার। তুমি যদি তিনটা মার্বেলকে একসাথে রাখো তো তিনটা মার্বেলের সারফেস তিনটা মার্বেলের মাঝখানে কি একটা ফাঁকা জায়গা তৈরি হবে না? স্যার স্যার এইখানে ওই যে ব্যাসার্ধ অর্ধেক অর্ধেক হয়ে যে 2r হবে স্যার, ওই 2r বরাবর যদি আমরা সারফেসটাকে ঘোরাই তাহলে তো ওই জায়গাটা তৃতীয়টার জন্য যুক্ত হবে স্যার। আবার বলে একটু কি বলছো তুমি?
স্যার যে ফার্স্ট যে সার্কেলটা আছে ওইটার যে ব্যাসার্ধ আর দ্বিতীয়টার যে সার্কেলটা আছে স্যার ওই সার্কেলের যে ব্যাসার্ধ দুইটাকে অ্যাটাচ করে যে 2r হবে স্যার ওইটা বরাবর যদি আমি সার্কেলটাকে ঘুরাই সারফেসটাকে স্যার তাহলে ওইটা তো থার্ডটার জন্য আসবে স্যার। এতটুকু জায়গা মানে কি করব, আমি যোগ করে কি করব, কি ঘুরাবো? স্যার 2r বরাবর যদি স্যার আমি ঘোরাই মাঝখান যে দুইটার যে মধ্যবিন্দু থেকে স্যার 2r যে বের হইতেছে স্যার এই r বরাবর যদি আমি সারফেসটাকে ঘোরাই স্যার তাহলে তো তৃতীয়টার মাঝখান দিয়ে যাবে স্যার এটা এটা হ্যাঁ, বলতেছি তৃতীয়টার স্যার। মাঝখান দিয়ে গেলে কি হবে? আমি তো তোমাকে সেটা বলছি যে ও একজন যে বললো এটার আয়তন বাদ দিয়ে গেলে তৃতীয়টা বাকি জায়গা এটা ইয়ে করবে। এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা তো সে মুভ ইয়া করতে পারবে না, রিচ করতে পারবে না, ঘুরতে পারবে না। তো এই কারণে এই যে যেহেতু এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কিছু না কিছু ফাঁকা জায়গা চলে যাবে, অর্থাৎ এই যে এই জায়গার মধ্যে কিছুটা জায়গার মধ্যে তার জন্য অ্যাভেলেবেল না, সেই যে জায়গাগুলো তার জন্য অ্যাভেলেবেল না সেটাকে বলা হয় স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। অর্থাৎ যে জায়গাটা অন্য একটা অ্যাটমের জন্য অ্যাভেলেবেল না, বা কোনো একটা অ্যাটমের কারণে অন্য একটা অ্যাটম বা কোনো একটা অ্যাটম পেয়ারের কারণে বা কোনো মলিকুলার পেয়ারের কারণে অন্য মলিকুল গুলো যদি ওই এলাকার মধ্যে বিচরণ করতে পারে না বা পারবে না, সেই জায়গাটাকে আমরা বলবো স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। অর্থাৎ ওই জায়গাটা তার জন্য অন্য মলিকুলের জন্য অ্যাভেলেবেল না। তো এটার মধ্যে এটার মধ্যে একটা মলিকুল আমরা এটা ধরলাম, আর একটা মলিকুল হচ্ছে এটা। তো এই দুইটা রেডিয়াস যদি একটা রেডিয়াস আর একটা রেডিয়াস যদি আর হয় তাহলে এটার মধ্যে এটা হচ্ছে 2r। এই 2r পরিমাণ যদি আমি ব্যাস নেই, এই ব্যাস নিয়ে যদি আমি এটার মধ্যে একটা স্ফিয়ার অঙ্কন করি, এরকম একটা স্ফিয়ার অঙ্কন করি, এরকম যদি স্ফিয়ার অঙ্কন করি, এরকম স্ফিয়ার অঙ্কন করি, তাহলে এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটাকে বলা হবে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, এই যে স্ফিয়ারটা। তাহলে এই জায়গার মধ্যে আমরা লিখি মানে ওই জায়গার মধ্যে অন্য মলিকুল এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে অন্য কোনো মলিকুল তোমার পেনেট্রেট করতে পারবে না। দি ভলিউম অফ এ মলিকুল হবে of a molecule x equal to 4/3 pi r cube আমরা জানি। The volume of sphere of influence of each molecule, এটাকে s দ্বারা প্রকাশ করলে 4/3 পাই, তার রেডিয়াস হবে 2r কিউব, ফাইনালি আসবে 8, 4/3 পাই r কিউব, ফাইনালি হবে 8x। The volume available for first molecule সেটা হবে b। ফার্স্ট মলিকুলের জন্য b পরিমাণ ভলিউম অ্যাভেলেবেল থাকবে, পুরোটা দেশে বিচরণ করতে পারবে। সেকেন্ড মলিকুলের মধ্যে দি ভলিউম অ্যাভেলেবেল ফর সেকেন্ড মলিকুল সেটা হবে b মাইনাস স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বাদ দিতে হবে, সেটা হচ্ছে s বাদ দিতে হবে। s মানে হচ্ছে b minus 8x for nth volume available for nth molecule সেটা হবে b minus
n এটা কত হবে আমরা যদি স্যার n n হচ্ছে n মলিকুলার কি স্যার n তাহলে minus 1 স্যার এনটা হচ্ছে স্যার ওই যে প্রথমটা ভি মাইনাস এস হচ্ছে সেকেন্ড ভলিউমের জন্য নিয়ে আসে স্যার, তাহলে ভি মাইনাস এন মাইনাস ওয়ান কিভাবে আসছে স্যার এটা? এটা তো একটা ও জি স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ তাহলে আমরা এটার মধ্যে এভারেজ available space for each molecule এটার জন্য আমরা পাবো কি বি প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য বি মাইনাস এস, তৃতীয়টার জন্য বি মাইনাস 2s, এরপরে এভাবে হতে হতে এন এন তমের জন্য বি মাইনাস এন মাইনাস 1 এস এস এটাকে ভাগ দেবো হচ্ছে এন দ্বারা। ফাইনালি এটার থেকে আমরা পাবো হচ্ছে যদি কমন নিয়ে আসি এন ভি বা হচ্ছে এন মাইনাস এস কমন নিয়ে আসলে এন বাই এস, আর এটার থাকে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস এন মাইনাস 1 এই এটা থাকে। এটাকে দেখো আমরা এই সিরিজটাকে ইয়ে করলে পাই, দেখো ফাইনালি এটা তো আমরা একটা সিরিজ জানি বি মাইনাস এস এন, এটাকে লেখা যায় এন মাইনাস 1 ইন্টু এন বাই 2। ফাইনালি যাতে বি মাইনাস এই এন এন এ কাটা যায়, এই যার মধ্যে থাকে হচ্ছে এন এস বাই হচ্ছে 2 প্লাস এস বাই 2 মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা তো এটা একটা ছোট, আমরা এটাকে বাদ দিয়ে লিখতে পারি এন এস বাই 2, এটাকে নেগলেক্ট করব এস বাই 2 is negligible ওকে। আচ্ছা এখন দেখো আমরা যে আগে শুধু এই ভি পরিমাণ সকল গ্যাসের জন্য, আমরা সকল গ্যাসের জন্য বলছি এটার মধ্যে অসংখ্য মলিকুল থাকলেও সবার জন্য এই ভি পরিমাণ আয়তনকে আমরা অ্যাভেলেবেল মনে করছি। এখন ভি পরিমাণ আয়তন সবার জন্য অ্যাভেলেবেল না, এন সংখ্যক মলিকুলের জন্য অ্যাভেলেবেল আয়তন কত বি মাইনাস এই পরিমাণ আয়তন অ্যাভেলেবেল। তার মানে আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে কারেক্টেড ভলিউম এভারেজ ভলিউম প্রতি মলিকুলের জন্য ইকুয়াল হচ্ছে, এটাকে লেখা যায় এস ভি মাইনাস এন, এস মানে হচ্ছে 8x বাই হচ্ছে 2, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি বি মাইনাস 4n x এটা লিখতে পারি। আর এই টোটালটাকে এটা একটা ধ্রুব রাশি, তাহলে মানে ভি মাইনাস এটাকে ছোটতার ভি আমরা এটা লিখতে পারি। সুতরাং ইকুয়েশন অফ স্টেটটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি পি বি ইকুয়াল টু হচ্ছে আর টি, পি এর জায়গাতে আমরা লিখতে পারি কারেক্টেড ইকুয়েশনটা, কারেক্টেড ইকুয়েশন হচ্ছে পি পি প্লাস এ বাই ভি স্কয়ার, আর ভি এর জায়গাতে আমরা লিখতে পারি ভি মাইনাস বি ইকুয়াল হচ্ছে আর টি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস স্টেট ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস স্টেট ইকুয়েশন। estimation of critical constant। ক্রিটিক্যাল কনস্ট্যান্ট গুলো কি?
একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি, তারপরে ক্রিটিক্যাল ভলিউম বিসি, ক্রিটিক্যাল প্রেসার পিসি, এগুলো ক্যালকুলেট করতে হবে। তো ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি? এখানে আয়তন শূন্য ক্রিটিক্যাল হয়ে টেম্পার যায়, হ্যাঁ আয়তন শূন্য হয়ে যায় যে তাপমাত্রা, কম শূন্য না তাপমাত্রা না ক্রিটিক্যাল না 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 ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে ম্যাক্সিমাম একটা টেম্পারেচারে রেখে গ্যাসের মলিকুলার যদি তুমি প্রেসার ইনক্রিজ করতে থাকো, প্রেসার ইনক্রিজ করলে গ্যাসটা যদি লিকুইফাইড হয় তখন সেই টেম্পারেচারটাকে বলা হবে ক্রিটিক্যাল টেম্পারেচার। কি বলছি? ম্যাক্সিমাম, কোন গ্যাসের ম্যাক্সিমাম টেম্পারেচার যে টেম্পারেচারে রেখে প্রেসার ইনক্রিজ করলে গ্যাসটাকে লিকুইডে কনভার্ট করা যাবে, সেটাকে ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হবে। এর উপরে, ওই টেম্পারেচারের উপরে গ্যাসকে তুমি যতই প্রেসার দাও না কেন, গ্যাসকে তুমি লিকুইডে কনভার্ট করতে পারবে না। ক্রিটিক্যাল প্রেসারটা কি? ক্রিটিক্যাল প্রেসারটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারে কোনো গ্যাসকে লিকুইডে কনভার্ট করার জন্য যে প্রেসারটা প্রয়োজন হবে সেটাকে ক্রিটিক্যাল প্রেসার বলে। ক্রিটিক্যাল ভলিউম হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসারে গ্যাস যে পরিমাণ, অর্থাৎ তোমার এক মোল গ্যাস বা 1 ইউনিট মাস অফ গ্যাস যে পরিমাণ ভলিউমকে দখল করে সেই ভলিউমটাকে বলে ক্রিটিক্যাল ভলিউম। তো এটা একটা সাধারণ একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে আইসোথার্মালের ক্ষেত্রে ডিপি বাই ডিপি ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ এই যে আমার যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনকে, এই প্রেসারকে, এই ইকুয়েশনকে উইথ রেসপেক্ট টু ভি এর সাপেক্ষে তুমি ডেরিভেটিভ করবা, ডেরিভেটিভ করে ভ্যালুগুলো বসাবা। আবার আরেকটা জিনিস হচ্ছে ডিপি বাই ডাবল ডেরিভেটিভ করবা, হ্যাঁ, তখন 0 বসাবা, 0 বসাইলে এই জায়গা থেকে তুমি ক্রিটিক্যাল ইয়াগুলো পাবা, টিসি পিসি এগুলো পাবা। আমি তোমাদেরকে এটার একটা শীট দিয়ে দেব। তো এই ক্যালকুলেশন গুলো করে এটিসি পিসি এগুলো বের করবা, আর এগুলোর নাম হচ্ছে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট। আবার তুমি এই জায়গা থেকে আমরা যে কনস্ট্যান্ট গুলো পাইছি, অর্থাৎ এ এবং বি, এই দুইটা জিনিসকে তুমি ক্যালকুলেট করতে পারো। তো এ এবং বি এগুলোর সিগনিফিকেন্স কি? এটা হচ্ছে ফোর্সের সাথে রিলেটেড, অর্থাৎ ইন্টার মলিকুলার অ্যাট্রাকশনের সাথে রিলেটেড, আর বা ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন পরিমাপে এটা ব্যবহৃত হয়। আর বিটা হচ্ছে আয়তনের সাথে রিলেটেড। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। ওকে, তো আজকে এই জায়গার মধ্যে আমি এগুলো তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, যা হচ্ছে সাধারণ মানে সিম্পল একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এই কনস্ট্যান্ট গুলো বের করার, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একটু করে নিও। তো পরের ক্লাসটা কালকে নেব আর কি, কালকে একই টাইমে। স্যার বলো। স্যার এটা আমাদের মিড টার্মটা কি নেবেন বা? হ্যাঁ, মিড টার্ম পরীক্ষাটা ফিজিক্যালি নেব। জি স্যার। হ্যাঁ, মিড টার্ম পরীক্ষা ফিজিক্যালি। তোমাদের পরীক্ষার কি ডেট হয়েছে? না স্যার, এখন ঠিক হয় নাই। আচ্ছা, যদি ডেট ঠিক হয় একটু জানাইও, আর যদি না হয় তাহলে সামনের সপ্তাহে ইনশাল্লাহ তোমাদের সেকেন্ড ইয়ার এবং তোমাদের একসাথে একটা মানে একই দিনে বা আগে পরে তোমাদের একটা পরীক্ষা নিয়ে দেবো, মিড টার্ম পরীক্ষা বা ক্লাস টেস্ট নিয়ে নেবো। জি স্যার। তোমাদের চেয়ারম্যান স্যারের সাথে একটু কথা বলতে হবে আর কি, যে আসলে মিড টার্মটা কি আমরা এতদিন যা নিয়ে আসছি করোনাকালীন সময়ের জন্য যেভাবে নিয়েছি সেভাবে নেব না আগের মতো নেব, সেটা একটু জানতে হবে আর কি। যেহেতু সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে, ফিজিক্যালি পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে ওইভাবে নেব না করোনাকালীন সময়ে আমরা যেভাবে পরীক্ষা নিচ্ছি। মিডের জন্য
জি স্যার। এটা সেটা যখন পরীক্ষা দিবা বা অ্যানাউন্স করবো যে দিন পরীক্ষা সেই সময় বলে দেবো আর কি, বা তোমরা যে চ্যাপ্টার গুলো পরীক্ষা দিতে চাও সেগুলোর উপরে পরীক্ষা নেবে, অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে কালকে আমরা আরেকটা ক্লাস করি। কালকে হয়তো আমরা ম্যাক্সওয়েলের ফাংশন গুলো নিয়ে কথা বলবো। জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের এই কোর্সে আর কতগুলো টপিক আছে? তোমাদের তো অনেক টপিক, অনেক আছে। তোমার সিলেবাস পাও নাই? না স্যার, সিলেবাস পাই নাই, আমাদের জন্য এই তো অনেক হয়ে গেছে স্যার। তোমাদের সিলেবাস তো তোমাদের স্যারের কাছে দিয়ে দিছি প্রথম দিনই বা দ্বিতীয় দিন দিয়ে দিছি তোমাদের। ঠিক আছে।